আজকের বিষয় দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1। তোমরা যদি পার্ট 2 এবং পার্ট 3 এখনও সলভ করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেগুলো সলভ করে নিও। প্রথম কোশ্চেনটা কি বলেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কী? তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে বলি বীজ কী। এখানে যদি বলেছে বীজদ্বয়টা কী, প্রথমে বলি যেহেতু এখানে এক্সের পাওয়ারটা 2 রয়েছে, অর্থাৎ এক্সের এখানে কিন্তু দুটো মান পাওয়া যাবে। এক্সের কী পাওয়া যাবে? দুটো মান পাওয়া যাবে। তো বলেছে এখানে বীজদ্বয় সমান হবে, অর্থাৎ এক্সের যে দুটো মান বেরোবে, তাহলে যদি এখানে 1 বেরোয় তাহলে এখানে কিন্তু 1 বেরোবে, অর্থাৎ এক্সের দুটো মান কী বেরোবে? সমান বেরোবে। এখানে যদি 2 বেরোয় তাহলে 2 বেরোবে। কখন 2 বেরোবে? যদি কন্ডিশনটা কী হয়, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ এই সমীকরণটা যদি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এক্সের যে দুটো মান পাওয়া যাবে সেই দুটো মান কী হবে? সমান হবে, অর্থাৎ একই হবে। যদি এখানে যদি 5 হয় তাহলে এটাও 5 হবে। তাহলে কীভাবে লিখবো কোশ্চেনটাকে? তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। 2 নম্বরটি কী বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব কত? তাহলে প্রথমে কী করতে হবে? একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমি এখানে একটা বৃত্ত এভাবে অঙ্কন করে নিলাম। এখানে কিন্তু অবশ্যই মাস্ট বি তোমাদের কিন্তু বৃত্তটা এঁকে নিতে হবে। এরপর কি বলেছে, তো এটাকে আমি কেন্দ্র ধরেছি, বলেছে একটা জ্যা রয়েছে, তো জ্যাটাকে আমি এভাবে দিলাম, জ্যাটার নাম দিয়েছি এ বি। তাহলে এ বি কত বলো? কারণ এ বি বলে দিয়েছে এখানে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা জ্যা রয়েছে। এবার বলেছে এখান থেকে আমি এই যে কেন্দ্র থেকে এই যে জ্যা এর দূরত্ব, অর্থাৎ এই অংশটাকে আমাকে বের করতে হবে। তো আমি কেন্দ্রের নাম দিয়েছি ও, আর এখানে নাম দিয়েছি সি। তা টার্গেট কি আমার? ওসিটাকে বের করতে হবে, অর্থাৎ ওসি ইকুয়াল টু হোয়াট, এটাকে আমার অ্যান্সার বের করতে হবে। আচ্ছা, এখানে বলেছি ব্যাসার্ধ, তাহলে আমি এখান থেকে বিটাকে যুক্ত করে দিলাম। তাহলে ও বি কত বলো? কারণ ও বি এখানে বলে দিয়েছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বলে দিয়েছে। ওকে, তাহলে এবার দেখো ওসি কী করেছে, ওসি এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বি সি বের করতে পারি। তাহলে বি সি ইকুয়াল টু কী হবে, যেটা ছিল হচ্ছে 12, তাহলে 12 অর্ধেক করে দাও, মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার। এই অংশটা কত পেয়েছি? এই অংশটা পেয়েছি 10 সেন্টিমিটার। তাহলে এতটুকু বের করতে হবে। এটা তো 90 ডিগ্রি, তাই না? তাই 90 ডিগ্রি অপোজিটটা কী হয়? অতিভুজ হয়। তাহলে আমরা কী জানি, সমকোণী ত্রিভুজের সূত্র কি? লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতএব ত্রিভুজ ও বি সি, বা এটাকে তোমরা এইভাবে লেখো ও সি বি, ও ত্রিভুজ ও সি বি থেকে পাই। তাহলে কী হবে? লম্ব স্কোয়ার মানে ওসি স্কোয়ার, লম্ব ওসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সিবি স্কোয়ার বা বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ও বি স্কোয়ার। আবারও বলছি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার মানে ওসি স্কোয়ার, ভূমি স্কোয়ার বলতে বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ বলতে ও বি এর স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে ওসি তো বের করতে হবে, তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার থাকবে। বিসি কত? এই যে বিসি বের করেছি 6 সেন্টিমিটার, তাহলে এই অংশটা কি 6 সেন্টিমিটার মানে 6 স্কোয়ার, আর ওবি হচ্ছে 10 সেমি বা 10 স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে কত বলো? 36, তাহলে 36 ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100। তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল টু 100, এখানে ছিল প্লাস, এখানে এসে কী হলো? মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি ও সি স্কোয়ার ইকুয়াল টু কী করে বলো? তাহলে 100 থেকে 36 মাইনাস করলে কী হবে? 64। তাহলে ও সি ইকুয়াল টু, দেখো এখানে ছিল স্কোয়ার, এটা কী হলো? রুট হয়ে গেলো, রুট অফ 64। তার
ও সি ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস 8। ওকে, তাহলে আমরা কী পেলাম, তাহলে কেন্দ্র থেকে যা এর দূরত্ব কত 8 সেমি। ওকে, কমপ্লিট। তাহলে এখানে মাইনাস নিব না, শুধুমাত্র কি প্লাস 8 নেব। কেন? কারণ এখানে তো মাইনাস দূরত্ব কখনো কিন্তু নেগেটিভ হয় না। তাহলে অ্যান্সারটা কী হবে প্লাস 8। তাহলে অ্যান্সারটা এখানে কী হবে, তাহলে অতএব বৃত্তের কেন্দ্র থেকে যা এর দূরত্ব 8 সেন্টিমিটার। ওকে, এটা অ্যান্সার। 3 নম্বরটা কী বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, প্রথমে বলি ঘনক কী হবে। দেখো, ঘনকটা আমরা এভাবে আঁকবো। ঘনকের যে বাহুগুলো আছে সেই প্রত্যেকটা বাহু কিন্তু সমান কিন্তু, ঠিক আছে। যেমন একটা লুডুর ছক্কা, যেটাকে আমরা বলি ডাইস, ঠিক আছে। তো এরকম দুটো ঘনক দেওয়া আছে, এরকম দুটো ঘনক রয়েছে, একটা বড় একটা ছোট, ঠিক আছে। এরকম ঘনক দুটো দেওয়া আছে। তো আচ্ছা, ঘনকের কয়টি তল আছে? ঘনকের কিন্তু 6টি হবে, 6টি তল রয়েছে, ঠিক আছে। আর যে 6টি তল রয়েছে, 6টি তল কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা করে বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কী করে বের করব? ঘনকের ক্ষেত্রফল, প্রথমে বলি ঘনকের ক্ষেত্রফল কী করে বের করব। তাহলে ধরি প্রত্যেকটা বাহু যদি এ করে হয়, তাহলে এ স্কোয়ার হবে। এ স্কোয়ার কেন? কারণ একটা বললাম প্রত্যেকটা হচ্ছে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র এরকম করে হয়। তাহলে বর্গক্ষেত্র যদি একটা বাহু এ এ এ এ হয়, তাহলে ক্ষেত্রফল কি এ স্কোয়ার হবে। এরকম কয়েকটা বর্গক্ষেত্র আছে ঘনকের, 6টা, তাহলে 6a স্কোয়ার। ওকে, এবার যদি বলে আয়তন, ঘনকের আয়তন কী করে বের করে? তাহলে হবে এ কিউব, ঠিক আছে। তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, আর আয়তন মানে বাহু কিউব বা এ কিউব। ওকে, তাহলে এটা আমরা এখানে লিখবো না, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। তো এটাকে আমরা এভাবে করব। দুটি ঘনকের আয়তনের অনুপাত, তাহলে আয়তন অনুপাত দেওয়া আছে। তাহলে ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 এবং A2। তাহলে একটা কি ধরেছি, মানে একটা ধরেছি A1 ধরেছি, আর একটা ধরেছি আমি A2। তাহলে আয়তন কি হবে? A1 কিউব A2 কিউব। ওকে, তাহলে অর্থাৎ কী হবে, আয়তন কী হবে, একটার হবে A1 এর কী হবে কিউব ইস টু, আর একটা কী হবে A2 এর কিউব ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 1:8। তাহলে যেহেতু এখানে আয়তনের কিউব বলেছে আয়তনের অনুপাত, তাই আমি কী করলাম, প্রথমটা A1 এর কিউব করলাম, ইস টু দিয়ে A2 এর কিউব করলাম। ওকে, তাহলে দিস ইমপ্লাই, তাহলে A1 কিউব বাই A2 কিউব ইকুয়াল টু কী হবে 1/8। তাহলে কী করবো আমরা, তাহলে A1/A2, তাহলে এই যে কিউবটা কী হবে, এখানে এইভাবে রুট হয়ে যাবে, তাই না? এইভাবে করে দিলাম, তাহলে 1/8, তাই তো। তো 1/8 হয়েছে। তাহলে এখানে তাহলে 1 মানে কি, 1 ইন্টু 1 ইন্টু 1, 3টা 1 করলে 1 হয়, আর 8কে ভাঙলে কী পাবো, 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে বলো কী আসবে, এখানে একটা 1 আসবে, আর এখান থেকে 2 আসবে, ঠিক আছে। তাই এটা আমরা কী পেলাম, A1/A2। ওকে, তাহলে আমরা কী পেলাম, A1 কত পেয়েছি, A1 পেয়েছি 1, আর A2 পেয়েছি 1/2। কিন্তু আমাদের কী বলছে, কী বের করতে হবে, যে ক্ষেত্রফলের অনুপাত কত। ওকে, তাহলে আমাকে বের করতে হবে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল কী করে হয়, বললাম 6a স্কোয়ার, বা স্কোয়ার বলতে এটা প্রথমটা A1 এর স্কোয়ার হবে, আর পরেরটা হবে কি 6A2, তারিখ হবে স্কোয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 6 কেটে গেল। A1 কত পেয়েছো বলো, একটু তোমরা বের করলে A1, এই যে A1 তো 1 পেয়েছো, তাহলে 1 এর কী হবে স্কোয়ার। তারপর A2 কত পেয়েছো, 2 পেয়েছো, তাহলে এখানে কী হবে 2 এর স্কোয়ার, তাহলে কী হবে 1, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে হলো 1:4। তাহলে অ্যান্সারটা কী হবে 1:4। 4 নাম্বারটা কী বলেছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে
বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, তাই না? তাহলে দেখো এখানে পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 400 টাকা, 400 টাকা দেওয়া আছে। ওকে, আর বলছে 2 বছর, মানে এখানে এন দেওয়া আছে কি 2 বছর, 2 ইয়ার দেওয়া আছে। ওকে, আর বলেছে কি এখানে যে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এখানে কি দেওয়া আছে এ দেওয়া আছে কত 441 টাকা দেওয়া আছে। ওকে, তাহলে বের করতে হবে কি বলছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ আর এর মানটা এখানে দেওয়া নেই, তাহলে 8 টাকা আমাকে বের আর ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি আমরা নিশ্চয়ই জানি, এ ইকুয়াল টু কী হয় পি অফ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাই না? এবার তাহলে মানগুলো বসিয়ে দিই। এ কত পেয়েছি এখানে 441 ইকুয়াল টু পি কত পেয়েছি, পি পেয়েছি 400। তাহলে এখানে 1 প্লাস আর এর মানটা তো বের করতে হবে, তাহলে আর করতে আর রাখলাম এখানে 100 টু দি পাওয়ার এখানে কত হবে 2, তাহলে এনের মানে আমি 2 পেয়েছি। ওকে, তাহলে শুধু মান আমি কী করলাম এখানে মানগুলো বসিয়ে দিলাম। উদ্দেশ্য কি এই আর এর মানটাকে আমাকে কী করতে হবে বের করতে হবে। তাহলে প্রথমে কি করলাম, তাহলে এখানে 400টা কি আছে গুণ আছে, তাহলে এখানে এসে কি ভাগ হয়ে যাবে, তাহলে 441 আর এখানে 400টা কী হবে ভাগ হয়ে গেল। ওকে, তাহলে ইকুয়াল টু এখানে আছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কী রয়েছে 2 রয়েছে। তাহলে উদ্দেশ্য কি আমার বলো তো আর এর মানটা বের করতে হবে। তাহলে আমি এটাকে 2টাকে কীভাবে কাটবো, তাহলে দেখো তো মনে রাখবে 21 স্কোয়ার করলে 441 পায়, তাহলে কী হবে এখানে 21। ওকে, আর এখানে 20 হবে, তার কি করলাম স্কোয়ার করে দিলাম। কেন, তাহলে 21 স্কোয়ার করলে 441 হয়, আর 20 স্কোয়ার করলে 400 হয়। আর এখানে কি আছে, তাই এটা লসর করে নিলাম 100, তাহলে এখানে 100কে কী হবে 100, তাহলে 100 প্লাস কী হবে 8 হবে। ওকে, এই 2 আছে, তাহলে এই যে 2 আর এই 2 হলো কেটে গেল। তাহলে এরপর কী করব, দিস ইমপ্লাই, তাহলে এখানে 21/20 রয়েছে ইকুয়াল টু এখানে 100 প্লাস আর বাই আছে 100। ওকে, তো আমি কী করলাম এই যে 0 আর এই 0 কেটে দিলাম, আর এখানে 5 দুগুণ 10, তাহলে এখানে কী আছে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে এখানে হবে 100 প্লাস আর ইকুয়াল টু এখানে আছে দেখো 5 আর এখানে আছে 21, তাহলে কি গুণ করতে হবে, তাহলে 21কে আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 একে 5, 5 দুগুণ 10। ওকে, তাহলে এখানে শুধু আর রাখবো, তো আর ইকুয়াল টু কী হবে 105 মাইনাস কী হবে 100। ওকে, তা দিস ইমপ্লাই আর ইকুয়াল টু কী হবে বলো, তাহলে এখানে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে 5, তাই উত্তরটা কী হবে 5%। ওকে, এবার তোমরা সম্পূর্ণ অঙ্কটা এইভাবে দেখে নাও, এখানে খাতায় করে নাও। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখি, অতএব বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর খুব বেশি করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। 5 নাম্বারটা কি বলেছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে x বলেছে, তারপরে বলেছে 12, তারপর y বলেছে, তারপর বলেছে 27 যদি হয়, আর এই যে এগুলো কী হবে বলছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হয় কীভাবে লিখতে পারবো আমরা, রাখবা প্রথমে দেখো এই দুটো করে নিতে হবে। ঠিক আছে, তারপর কী দেবো দুটো করে জোড়া নিতে হবে। প্রথমে কী আছে x is টু দিব, দিয়ে লিখবো 12। ওকে, এবার এক্সটাকে অ্যাভয়েড করো, এরপর কী আছে তাহলে আবার দুটো নিব 12 নিব, এখানে ইকুয়াল টু দিয়ে কী লিখবো 12 is টু দিয়ে লিখবো y। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার 12টাকে অ্যাভয়েড করো, তাহলে কী আছে এখানে y রয়েছে, তাহলে ইকুয়াল টু দিয়ে কী লিখবো y is টু 27। আবার বলছি প্রথমে এই দুটো নেব, তারপর কি এই দুটো নেব, তারপর আবার এই দুটো নেব। ওকে, তাহলে x is টু 12 ইকুয়াল টু 12 is টু y ইকুয়াল টু আবার y is টু 27। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, অতএব দেখি x/12 ইকুয়াল টু 12 বাই কী হবে y ইকুয়াল টু y/27। এটা তখনই আমরা এই কন্ডিশন তখনই স্যাটিসফাই করবে যদি বলে ক্রমিক সমানুপাতি। ওকে, তাহলে এখানে উদ্দেশ্য কি, তাহলে আমরা বলছি x/12 ইকুয়াল টু y/y ইকুয়াল টু y/27।
ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে উদ্দেশ্য কি, এক্স এবং ওয়াই মান বের করা। তাহলে প্রথমে আমরা কী করব, এই দুটোকে ইউজ করব। ঠিক আছে, এই দুটোকে আমরা কী করব, ইউজ করব। তাহলে এখানে কী লিখব বলো, তাহলে ওয়াই বাই 12/y ইকুয়াল টু ওয়াই বাই 27। তাহলে এখান থেকে আমরা এইভাবে কোনাকুনি গুণ করছি। তাহলে এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী আছে, 12 ইন্টু 27। তাহলে এখান থেকে উদ্দেশ্য কি, ওয়াইয়ের মানটা বের করা। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, একটা রুট হয়ে যাবে। ওকে, তাহলে 12 ইন্টু 27। তাহলে এটা হচ্ছে 12 মানে কি, 3 4 12, তাহলে 3 ইন্টু 4, 4 মানে 2 ইন্টু 2। ওকে, আর বলছে 27 মানে কী, দেখো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা রাফে করে নিতে পারো। তাহলে 3 9 7 10, 3 3 9, তাহলে 1 2 3, তাহলে কী হবে 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না। এবার এখানে দেখো, এখানে 2 আছে দুটো, তাহলে এখান থেকে একটা 2 নামবে, এ একটা 3, এ একটা 3, তাহলে এখান থেকে একটা 3 নামবে, আর এখানে দুটো 3, তাহলে এখান থেকে একটা নামবে। ওকে, তারপর 3 2 6, 3 3 আর 6, 3 6 18। তাহলে আমরা কী পেয়েছি, ওয়াই কত পেয়েছি, ওয়াই মান পেয়েছি 18। ঠিক আছে, তাহলে দেখো ওয়াইয়ের মানটা আমি এখানে পুট করে দেবো বা এখানে পুট করতে পারি। তাহলে এবার কী করবো, এই দুটো আমরা নিব। ঠিক আছে, তাহলে এই দুটো নিব আমরা, তাহলে সেখান থেকে ওয়াই মান এক্স মানটা বের করে নেব। তাহলে অতএব কী নেব বলো, এখানে আছে এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই আছে ওয়াই। ওকে, তাহলে বা এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই ওয়াই। তাহলে ওয়াই কত পেয়েছি বলো, একটু আগে বের করলাম 18 পেয়েছি। তাহলে ওয়াইয়ের পরিবর্তে লিখবো এখানে 18। ঠিক আছে, এবার আমরা কী করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে আছে 12 বাই 18, আর এই 12টা কী হবে, এখানে আসবে ইন্টু 12। তাহলে এখানে 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 2 12, 3 6 18, আবার 3 4 12। ওকে, তাহলে কী পেলাম, 4 ইন্টু 2 মানে হচ্ছে 8। তাহলে এক্সের মান কী পেয়েছি, এক্সের মান 8 পেয়েছি, আর ওয়াই মান কত পেলাম, 18 পেলাম। ওকে, অতএব এক্স ইকুয়াল টু 8 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 18। এটা আমার অ্যান্সার। 6 নাম্বারটা কী বলেছে, ও কেন্দ্র বৃত্তের এবি একটি ব্যাস। তাহলে ও কেন্দ্র বৃত্ত কি একটা, তাহলে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এভাবে। ঠিক আছে, এটা আমি বৃত্ত এঁকে নিলাম। আচ্ছা, এবার কি বলছে, ও কেন্দ্র বৃত্ত, এটাকে ও কেন্দ্র দিলাম, ও নাম দিলাম ও, কী নাম দিয়েছি, ও। ঠিক আছে, তো বলছে ও কেন্দ্র বৃত্তের এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস, তাহলে ব্যাসটার নাম হচ্ছে এবি, তাহলে আমি নাম দিলাম এটার এবি, তাহলে নাম দিয়েছি এখানে এ, এখানে নাম দিলাম বি। তাহলে এবি একটা ব্যাস। এবার কি বলেছে, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে সি এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় তুমি একটা বিন্দু নিতে পারো। তো আমি এখানে নিলাম, বিন্দুটাকে এখানে নিলাম। ওকে, তো এবার কি বলেছে, এর নাম দেবো কি, সি। তো সি এই পয়েন্ট এখানে নিয়েছি আমি। তো বলেছে ও বি সি, তাহলে ও বি সি, তার মানে এটাকে যুক্ত করে দেবো। অর্থাৎ এই কোণটা বলেছে কত, বলেছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা বলেছে এখানে 60 ডিগ্রি হলে কোণ ও সি এ, ও সি এ, অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে হবে, ও সি এ, তাই না। যুক্ত করে দিলাম, আমাকে এই কোণটাকে, এই মানটাকে বের করতে হবে, নাম কি, ও সি এ। তাহলে দেওয়া আছে 60। ওকে, তাহলে প্রথমে বলি, এই অংশটুকু দেখো একটা ব্যাসার্ধ, আর এই অংশটুকু ব্যাসার্ধ, তাই না, দুটো তো ব্যাসার্ধ, মানে বৃত্তের ও বি ও সি ব্যাসার্ধ। তাহলে এখানে যদি এই কোণটা যদি এখানে 60 হয়, তাহলে এখানে কী হবে, 60 হবে। কী বললাম, এখানে কী হবে, এখানেও কিন্তু 60 হবে। কেন, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু। তাহলে এখানে যদি 60 হয়, তাহলে এখানেও 60 হলো। আর এ সি বি একটা হচ্ছে 90 ডিগ্রি, কেন, কারণ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে প্রথমে বলি, অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। লেখাই দিই এখানে, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাই 90 ডিগ্রি হয়েছে। তাহলে কি বের করতে হবে আমাকে, আর কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ও বি সি। তাহলে ও বি সি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, কি হবে, ও সি বিও কিন্তু 60 হবে। তাহলে লিখি ও সি বি। তাহলে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে আমাদের ও সি এ। তাহলে ও সি এ ইকুয়াল টু কী হবে, তাহলে সম্পূর্ণটাকে নাম 90 ডিগ্রি, তাই সম্পূর্ণ 90 ডিগ্রি থেকে কত মাইনাস করবো, আমি 60টাকে মাইনাস করবো। ওকে, তাহলে কী হবে, 30 ডিগ্রি, এটা অ্যান্সার হবে। 7 নম্বরটা কী বলেছে,
একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো একটা ঘনক বলেছে, তো ঘনক আমি এখানে নিলাম একটা ঘনক। তো প্রথমে আমরা কি 50% বৃদ্ধি করব না, ঠিক আছে। তো 50% বৃদ্ধি না করে তার ক্ষেত্রফলটা বের করে নিলাম। তো ধরলাম কি এই ঘনকটির প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য হচ্ছে 2a করে ধরলাম, ঠিক আছে, 2a করলাম। তা ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2a একক। ওকে, কী ধরলাম? 2a একক ধরলাম। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সূত্র কী হবে? তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু বলতে এখানে কি 2a, তাহলে 6 ইন্টু 2a এর কী হবে? স্কোয়ার, বর্গ একক। ওকে, তাহলে 6 2 স্কোয়ার মানে 4, তাহলে 4a স্কোয়ার বর্গ একক। তাহলে 4 6 24, 24a স্কোয়ার বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার কি বলেছে যে এই যে 2a ধরেছি এটাকে 50% বৃদ্ধি করতে হবে। তাহলে আচ্ছা ধরো এটা 2 টাকা, 2 টাকার 50% কী হবে? 1 টাকা। তার 2 টাকা তো ছিলই, তার সঙ্গে 50% 1 টাকা যোগ করবে, 3 টাকা হয়ে যাবে। তার মানে কি যে নতুন বাহুটা হবে, অর্থাৎ নতুন যে ঘনকটা হবে তার প্রতিটি ধারের দৈর্ঘ্য কী হবে? 3a হবে। ওকে, তাই এটা কী হবে? 3a। কেন হবে বুঝতে পেরেছো? কারণ বলছে 2 এর 50% মানে কি? 2 এর 50% মানে 2 টাকার 50% 1 টাকা, তাই 2 টাকা প্লাস 1 টাকা কত হবে? 3 টাকা। তার মানে কী হবে? এখানে যে এ দেখো, এখানে এ দিয়ে দাও, তাহলে কী হবে? 3a। ওকে, এরপর গিয়ে আমরা কী করব? এই যে নতুন যে ঘনকটা পেলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি 3a, তার আয়তনটাকে আমার তার ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। তারপর আমরা কী করব? এর সঙ্গে কম্পেয়ার করব। ওকে, তাহলে অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করার পর নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? 2a তো ছিল, সঙ্গে a মানে হবে 3a একক। ওকে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 6a স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে 3 আছে, তাহলে 3a হোল স্কোয়ার বর্গ একক। তাহলে 6 ইন্টু 3 3 9, তাহলে 9a স্কোয়ার বর্গ একক। ওকে, তার কী হবে? 6 9 54, 54a স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো ছিল 24 ছিল যখন, কিন্তু যখন আমি 50% বৃদ্ধি করলাম হয়ে গেল 54। এটা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এখান থেকে এটা মাইনাস করে দেবো, তাই না? অতএব বৃদ্ধি পায় কত বৃদ্ধি পায়? তাহলে 54a স্কোয়ার কত ছিল? 24a স্কোয়ার ছিল বর্গ একক। তাহলে মাইনাস করো, তাহলে এখানে এটা এ কিন্তু, হ্যাঁ এগুলো এ, তাহলে এখানে 30a স্কোয়ার বৃদ্ধি পেয়েছে। ওকে, মানে 50% বৃদ্ধি করার পরে কত বৃদ্ধি পেয়েছে? 30a ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কিন্তু শতকরা মানে কি 100 দিয়ে করতে হবে, তাই শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি, কারণ শতকরা বৃদ্ধি বের করেছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 30a স্কোয়ার। কত ছিল? 24a স্কোয়ার ছিল, শতকরা মানে 100 দিয়ে কী করলাম? গুণ করে দিলাম। ওকে, তাহলে যে a স্কোয়ার কেটে দিলাম, এটা কেটে দিচ্ছি 6 দিয়ে, 4 6 24, 5 6 30, তার এটাকে 4 25 কী হয়? 100। তাহলে 5 ইন্টু 25, তাহলে কী হবে? 125% কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা কী শিখলাম? যদি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল 125% কী হবে? বৃদ্ধি পাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তোমরা এখানে খাতায় টুকে নাও।
পরে 8 নম্বরটি কী বলেছে, সমাধান করো। এখানে 3 নম্বর থাকে, সমাধানে 3 নম্বর থাকে, ঠিক আছে। তো এখানে কি বলেছে 2x প্লাস 1 বলেছে, আর বলেছে 3/2x প্লাস 1, আর এটাকে বলেছে ইকুয়াল টু 4। আর এখানে একটা কন্ডিশন বলেছে এই যে এক্স এর মান এক্স নট ইকুয়াল টু -1/2, অর্থাৎ এক্স এর মান কখনো -1/2 হবে না, এই কন্ডিশনটা বলেছে। তো অঙ্কটা আমরা সলভ করছি, দেখো কীভাবে করি। তাহলে প্রথমে কি করব, লসাগু করে নিলাম। তো লসাগু করলে কী হবে, নিচে তো 1 আছে, তাহলে 1 আর 2x প্লাস 1 লসাগু করলে কী হয়, 2x প্লাস 1 কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে কী হবে, গুণ হয়ে যাবে। তাই 2x প্লাস 1 এর কী হবে, এটা হোল স্কোয়ার প্লাস এই দুটো মিলে গেল, তাহলে কী হবে 3 ইকুয়াল টু রয়েছে এখানে 4। ওকে, তাহলে দেখো এখানে তো সূত্রে পড়েছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে। তাহলে কী হবে, প্রথমটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস কী হবে বি স্কোয়ার। ওকে, প্লাস 3 ছিল তাই 3 রাখলাম, ইকুয়াল টু এখানে 4, আর নিচে কী আছে 2x প্লাস 1 রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করি। তাহলে এখানে কী হবে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4, তাহলে 4x প্লাস এখানে 1 প্লাস এখানে 3, তাহলে এখানে 4 হলো। ওকে, ইকুয়াল টু এখানে 4, আর এখানে রয়েছে 2x প্লাস 1। তাহলে এখান থেকে 4, এখানে 4 আছে, এখানে 4, তাহলে আমরা এখান থেকে কী করবো 4 কমন নেব। তাহলে এখান থেকে আমি 4 কমন নিয়েছি, তাহলে কী হবে x স্কোয়ার প্লাস এখানে কী হবে x হবে, আর এখানে কী হবে 4 4 মানে 1 হবে এখানে, আর এখানে 2x প্লাস 1 ইকুয়াল টু 4। ওকে, তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে এই যে 4 আর এই 4 কেটে দিলাম। ওকে, তাহলে এখানে আছে 1, এখানেও কিন্তু 1, তাহলে এর সঙ্গে এটা গুণ করবো আর এর সঙ্গে এটা গুণ করব। তাহলে 1 সঙ্গে গুণ করলে কি এটাই হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এখানে কী হবে 2x প্লাস 1, ঠিক আছে। তাহলে এই যে 1 রয়েছে এখানে, এই 1 আর এই 1 আমি কী করলাম, কেটে দিলাম। ওকে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এখানে ছিল প্লাস 2x, এটা নিয়ে এসে কী হবে -2x হবে, ইকুয়াল টু কিছু না মানে 0 রয়েছে, অর তাহলে এক্স স্কোয়ার এটাকে মাইনাস করলে কী হবে -x হবে, ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি এখান থেকে কী করবো এক্স কমন, দুটো এক্স আছে এখানে, এখানে একটা এক্স, তাহলে আমি একটা এক্স কমন নিতেই পারি এখানে। তাহলে কী করলাম এখানে আমি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে কী হবে এক্স মাইনাস কী হবে 1 ইকুয়াল টু 0। এর অর্থাৎ এক্সের মান কী হবে 0 বেরোলো, আর এক্স মাইনাস 1 মান কী বেরোলো 0, ঠিক আছে। তোমরা এইভাবে তাক করবে না, আমি এটাকে তোমাদের বোঝানোর জন্য করেছি। তাহলে অতএব হয় এক্স ইকুয়াল টু 0, নতুবা তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অর এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা কী পেলাম, নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু 0 অথবা কী হলো 1, আর এটা হচ্ছে অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওগুলোকে বানাতে অনেকটা ইন্সপায়ার করবে। ধন্যবাদ দেখার জন্য। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।